সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সরওয়ারুল ইসলাম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমার ক্রিমিনাল আপিল সম্পর্কিত একটি আলোচনা উপস্থাপন করছি। তো আশা করছি যে যেখানে আছেন আমার এই লেসনটি অথবা আমার যে হাইকোর্ট পারমিশনের এক্সামে যারা অংশগ্রহণ করবেন তারা এই পর্বটি অবশ্যই তারা একটু হলেও দেখবেন। তো আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো শুরু করছি। আজকে একটি প্রশ্নের মাধ্যমে আপনাদের পর্বটিকে আমি সলভ করব। তো চলুন শুরু করা যাক। এ পুলিশ অন সিক্রেট ইনফরমেশন রেইডেড দ্য হাউস অফ বাবু and recovered a pistol and 4 bullets from the courtyard of the said house and arrested Alongir, a tenant of Babu, and prepared a Caesar list in presence of Enamul and Bashar. দেখুন, পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে, গোপন সংবাদের ভিত্তিতে একটা বাবু নামক একজন লোকের বাড়িতে অভিযান চালায় এবং সেখানে একটি পিস্তল উদ্ধার করে এবং 4টি বুলেট উদ্ধার করে তার আঙ্গিনা থেকে, তার বাড়ির আঙ্গিনা থেকে, এবং আলমগীরকে কী করে অ্যারেস্ট করে, যে কিনা ভাড়া দিয়েছিল এ টেনেন্ট অফ বাবু, বাবুকে ভাড়া দিয়েছিল, অ্যান্ড প্রিপেয়ার্ড এ সিজার লিস্ট, এবং একটা সিজার লিস্ট জব্দ তালিকা তৈরি করেছিল ইন প্রেজেন্স অফ এনামুল, এনামুলের উপস্থিতিতে, অ্যান্ড বাশার, এবং বাশারের উপস্থিতিতে। অন দ্য বেসিস অফ দ্য এফআইআর the police submitted charge sheet under section 19A and 19F of Arms Act. ওইটার উপর ভিত্তি করে পুলিশ কী করলো? এফআইআর দাখিল করলো এবং চার্জশিট দাখিল করলো 19-এর এ ধারা অনুসারে এবং 19-এর এফ ধারা অনুসারে। কিসের? আর্মস অ্যাক্টের, মানে অস্ত্র আইনের একটি ধারা এনে সেখানে কি করলো? পুলিশ একটি চার্জশিট দাখিল করলো। দ্য ট্রাইব্যুনাল আফটার এক্সামিনিং দ্য ইনফরমেন্ট অ্যান্ড 2 আদার পুলিশ পার্সোনাল। দেখুন, ট্রাইব্যুনাল কি করলো? আফটার এক্সামিনিং দ্য ইনফরমেন্ট, মানে যিনি তথ্যটি দিয়েছেন, এবং 2জন যে পুলিশ পার্সোনাল ব্যক্তি, ওনাদের তথ্যের ভিত্তিতে, নট দ্য সিজার লিস্ট এবং উইটনেস, কোনো ধরনের সিজার লিস্ট মানে জব্দ তালিকার কোনো স্বাক্ষর ভিত্তি ছাড়াই কনভিক্টেড কি করলো? রায় দিয়ে দিল, তাকে কি করলো? বন্দি করলো, অ্যান্ড সেন্টেন্সড আলমগীর, এবং আলমগীরকে সাজা দিয়ে দিল ফর দ্য সেইড অফেন্স। কিসের জন্য? উক্ত অপরাধের কারণে। দ্য তদবিরকার অফ আলমগীর কেম টু ইউ। তদবিরকার মিন্স যিনি কি করেছেন? আপনার কাছে এসেছেন আলমগীরের পক্ষ হয়ে, আপনি হচ্ছেন আইনজীবী। টু প্রেফার অ্যান অ্যাপিল, একটা আপিল দায়ের করার জন্য, বিফোর দ্য সুপ্রিম কোর্ট অফ হাইকোর্ট ডিভিশন। কোথায়? সুপ্রিম কোর্ট অফ হাইকোর্ট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটা আপিল দায়ের করার জন্য আপনার কাছে উনি আসলো। কিসের জন্য আসলো? একটা আপিল দায়ের করার জন্য। এখন আপনার কাজ প্রিপেয়ার এ মেমো অব আপিল, একটা আপিল দায়ের করবেন। এরপরে কি? কোটিং দ্য রিলেভেন্ট সেকশনস অফ ল ইন কজ টাইটেল, কজ টাইটেলের মধ্যে সংশ্লিষ্ট যে ধারা রয়েছে সেই ধারা অনুসারে আপনি কি করবেন? একটি আপিল দায়ের করবেন। এই হলো আজকের প্রশ্নটি। তাইলে এখানে দেখুন, এই প্রশ্নটির ভিতরেই আপনি আপিলের যেই নির্যাস, আপিলটা কিভাবে দায়ের করবেন, এবং আপিলের যেই মানে যে শর্তটি সেখানে আরোপ করা হয়েছে, আপিলের যেই বিষয়বস্তুটি সেখানে দেওয়া হয়েছে, যে কজ টাইটেলটি দেওয়া হয়েছে সেখানে, সেটির আলোকেই আপনি কী করতে হবে? লড়তে হবে। কার বিরুদ্ধে? ওই যিনি কী করেছেন, তাকে অ্যারেস্ট করেছেন। তো চলুন, প্রথমে আপনি কি করবেন? প্রথমে এই আলোচনাটি করবেন অবশ্যই, আমি ইতিপূর্বে বলেছি যে সিভিল এবং ক্রিমিনাল। প্রথমে যখন আপনি আনসারটি লেখা শুরু করবেন তখন অবশ্যই আপনাকে প্রথমে কি নিয়ে আসতে হবে? যে আপনাকে
আপনাকে নিয়ে আসতে হবে, প্রথমে কোর্টের নামটি নিয়ে আসতে হবে। তাইলে প্রথমেই আসবে কি, অবশ্যই এখানে ডিস্ট্রিক্ট নিয়ে আসতে হবে, কোন ডিস্ট্রিক্টে ঘটনাটি ঘটেছে, তাই না? সেই ডিস্ট্রিক্টের নাম অবশ্যই এখানে লিখতে হবে। তাইলে এখানে লেখা হবে যে ডিস্ট্রিক্ট ঢাকা, যেহেতু ঢাকা শহরের, ঢাকা মহানগরীতে এই ঘটনাটি ঘটেছে, সেখানে ওই যে ডিস্ট্রিক্ট ঢাকা লিখতে হবে। এরপরে হচ্ছে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন, এরপরে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের কথাটা আসবে। যেহেতু এটা অ্যাপিলিয়েট জুরিসডিকশন, তাহলে অবশ্যই লিখতে হবে যে ক্রিমিনাল অ্যাপিলিয়েট জুরিসডিকশন, এটা কিন্তু আপনি ব্রেকেটে লিখতে হবে। এরপর হচ্ছে ক্রিমিনাল আপিল নাম্বার হবে, এটা যদি 2020 সালের হয়ে থাকে তাহলে 2020। এরপরে আপনি ইন দ্য ম্যাটার অফ দিয়ে কী করবেন, ফুললি ক্যাপিটাল লেটার, ইন দ্য ম্যাটার অফ থেকে ফুললি ক্যাপিটাল লেটার, এবং এর আগের যে শব্দগুলো আছে ফুললি ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ব্লক লেটারে লিখতে হবে। এরপর লিখবেন যে এন আপিল আন্ডার সেকশন 30 অফ দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974, যে 1974 সালের যে অস্ত্র আইন, হ্যাঁ, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, মানে এটা হচ্ছে একটা বিশেষ আইন। এই আইনের অধীনে আমার মামলাটা, আমি আমার সেকশনটা 30 এন্ড দিয়ে এরপরে আবার কী করবেন, ইন দ্য ম্যাটার অফ দিয়ে শুরু করবেন যে আলমগীর, যেহেতু আলমগীরের পক্ষে আপনি লড়ছেন, তাহলে আলমগীরের নাম আসবে সন অফ লেট সালাউদ্দিন। তার বাবা যদি মৃত হয়ে থাকে তাহলে লেট সালাউদ্দিন দিবেন, ভিলেজ নাম্বার, ভিলেজ নং দিবেন, দ্যাট মিন্স ভিলেজের নাম দিবেন, পুলিশ স্টেশন দিবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন, যদি সে বগুড়ার হয়ে থাকে তাহলে বগুড়ার দিবেন, যদি সে বরিশালের হয়ে থাকে তাহলে বরিশালের দিবেন। অ্যাট প্রেজেন্ট 27/2 সূত্রাপুর ঢাকা, এখন বর্তমানে তিনি কোথায় থাকেন সেই অ্যাড্রেসটা এখানে উল্লেখ করবেন। এরপরে পুলিশ স্টেশন, এরপর হচ্ছে সূত্রাপুর ডিস্ট্রিক্ট ঢাকা, এই বিষয়গুলো আপনি সেখানে মেনশন করবেন। তাইলে কি, উনি হচ্ছেন কনভিক্ট অ্যাপিলেন্ট, উনি হচ্ছেন বন্দি প্লাস উনি হচ্ছেন অপরাধী সাজাপ্রাপ্ত, উনি হচ্ছেন আপিলকারী ইন জেল। এই কথাটা বলতে হবে যে বর্তমানে যদি উনি জেলে থাকে তাহলে ইন জেলে উল্লেখ করবেন। এরপরে দেখুন ভার্সাস কার বিরুদ্ধে, দ্য স্টেট। অবশ্যই আপনারা জানেন যে স্পেশাল অ্যাক্টের যে সমস্ত মানে বিবাদী হয় তারা হচ্ছে কারা, বাদী, মানে রাষ্ট্র হয়। তাহলে দ্য স্টেট দিবেন, উনি হচ্ছেন রেসপন্ডেন্ট, যিনি কী করবেন, এই মামলাটি লড়বেন। এরপর হচ্ছে কি, ইন দ্য ম্যাটার অফ, যিনি বিচারটি করবেন। এরপরে দেখুন অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, তাহলে কিসের উপর ভিত্তি করে আপনি মামলাটি দায়ের করলেন অথবা এই আপিলটি দায়ের করলেন সেটি, এখানে মামলাটির পুরোটা কথাটা আসবে। যেমন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 12/2/2020 passed by the learned special tribunal nong 1 ঢাকা in special tribunal case nong 25 of 2016। দেখুন মামলাটি কিন্তু 2016 সালের, কিন্তু এটার জাজমেন্ট হয়েছে 2020-এ, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে অ্যারাইজিং আউট অফ সূত্রাপুর পুলিশ স্টেশন কেস নং 27, মানে কত নম্বর কেসের ধারা অনুসারে এই মামলাটির রায় হয়েছে, ডেটেড 12/6/2016, যে 2016 সালের 6/12/2016 সালে কী হয়েছিল, মামলাটি হয়েছিল টু জিআর নং এত ছিল, এবং 2016 সালের আন্ডার সেকশন 19A, যেহেতু এটা একটা স্পেশাল আইন, সেটা অস্ত্র আইনের 19-এর A ধারা অনুসারে এবং 19-এর F ধারা অনুসারে কী করেছে, মামলাটি দায়ের করা হয়েছিল 1878-এ। কনভিক্টিং, এবং তাকে কী করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল। অ্যান্ড সেন্টেন্সিং, এবং তাকে সাজা দেওয়া হয়েছিল দ্য অ্যাপিলেন্ট, ওই অ্যাপিলেন্টকে টু সাফার রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর 10 years, সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল কত বছরের জন্য, 10 বছরের জন্য। তাহলে 10 বছরের কারাদণ্ড দেওয়ার জন্য তিনি কী করেছিলেন, এই মামলাটি করা হয়েছিল, এই মামলাটি করেছেন, এবং 10 বছরের সাজা হয়েছিল। তাহলে এই 10 বছরের সাজার বিরুদ্ধে অথবা 10 বছরের সাজা লাঘবের জন্য আপিলটি দায়ের করবেন। তাইলে এখানে এই বিষয়গুলো আপনার অবশ্যই তুলে আনতে হবে যে কোন মামলার আলোকে আপনার ক্লায়েন্টকে সাজা দেওয়া হয়েছিল সেই কথাটা সেখানে উল্লেখ করতে হবে। এরপরে আসবেন টু দিয়ে মিস্টার জাস্টিস অবশ্যই উল্লেখ করবেন, অনারেবল চিফ জাস্টিসের কথা উল্লেখ করবেন। তাইলে উনি ওনার যেই সঙ্গী সাথী সহচর যারা রয়েছেন ওনাদের ওখানে উল্লেখ করতে হবে। তাইলে দ্য মিস্টার জাস্টিস সৈয়দ মাহমুদ হুসাইন, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পেনিয়ন জাস্টিসেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এই কথাটিকে অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে, যেহেতু এখানে অনারেবল চিফ জাস্টিস অবশ্যই এখানে এই বিচারটি তিনি কী করবেন, করে থাকবেন। এরপর হচ্ছে দ্য পিটিশন অন বিলিফ অফ দ্য হাম্বল পিটিশনার অ্যাবাভ নেমড
মোস্ট রেসপেক্টফুলি। দেখুন, দ্য পিটিশনার এখানে কিন্তু উল্লেখ থাকতে হবে। এখানে পিটিশনার কিন্তু খুব হাম্বলভাবে সেখানে উপস্থাপন করবেন এই বিষয়গুলোকে। এরপর হচ্ছে সি উইথ দিয়ে যেহেতু নিবেদন করছেন, কি নিবেদন করছেন, ওই মামলার বিস্তারিত কথাগুলো সেখানে আসছে। দ্যাট ওয়ান মিস্টার এক্স, সাব ইন্সপেক্টর অফ পুলিশ স্টেশন, পুলিশ লজ এ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট উইথ সূত্রাপুর পুলিশ স্টেশন, ঢাকা, হুইচ ওয়াজ রেজিস্টার্ড as Sutrapur Police Station case nong 27 dated 12/6/2016 corresponding to GR nong 122 of 2016 under section 19A and 19F of the Arms Act against the convict appellant। যে কনভিক্ট অ্যাপিলেন্টের বিরুদ্ধে যেই মামলাটি দায়ের করা হয়েছিল আর্মস অ্যাক্টের অনুসারে কত সালে, 12/6/2016 সালে, সেটার এই বর্ণনাটি আমি দিলাম 1 নাম্বার নিবেদন করে। এখানে আপনি রোমান সংখ্যা না দিয়ে আপনি সরাসরি নাম্বার দিয়ে লিখবেন। তাহলে নাম্বার 2 দিয়ে শুরু করবেন। দ্যাট দ্য প্রসিকিউশন কেস ইন শর্ট ইজ দ্যাট অন সিক্রেট ইনফরমেশন। এখন আপনি এই বিস্তারিত এখানে বর্ণনাটি শুরু করবেন যে কিভাবে আপনি তথ্যটি পেলেন, যে পুলিশ কিভাবে তথ্য পেয়েছে এবং কিভাবে ইনফরমেন্ট মানে কি, যিনি এটার মানে তথ্যটি কে দিয়েছেন সেটার ব্যাপারে এখানে পরিপূর্ণ বিস্তারিত আলোচনাটি হবে। দ্য ইনফরমেন্ট অ্যালং উইথ 2 আদার পুলিশ পার্সোনালস রেইডেড দ্য হাউস অফ 1 বাবু এট 27/2 সূত্রাপুর রোড, ঢাকা on 12/6/2016 at 10 a.m. and recovered a pistol and 4 round bullets from the courtyard of the house। যে ওখানে এত সময় এত বাজে এতটা টাইমে তিনি কি করেছেন, রেইড করেছিলেন ওই হাউসটাতে, এবং সেখানে কি করলেন, একটা পিস্তল পেলেন এবং 4টি বুলেট পেলেন। অ্যারেস্টেড দ্য কনভিক্টেড অ্যাপিলেন্ট, এবং কি করলেন, আমার যে অ্যাপিলেন্ট ওনাকে কি করলেন, আটক করলেন। হু ওয়াজ এ টেনেন্ট অফ দ্য হাউস, যে কিনা কি ছিল, ওই যে বাড়িটি ছিল সেই বাড়ির একজন ভাড়াটিয়া ছিল। প্রিপেয়ার্ড সিজার লিস্ট, হু ওয়াজ প্রিপেয়ার্ড এ সিজার লিস্ট ইন প্রেজেন্স অফ এনামুল, এবং এনামুল এবং বাশারের সামনে কি করেছিল, একটি জব্দ তালিকা করেছিল। অ্যান্ড দেন লজড দ্য এফআইআর, এর ফলশ্রুতিতেই তিনি কি করেছিলেন, এফআইআরটি দায়ের করেছিলেন। নাম্বার 3, দ্যাট অন দ্য বেসিস অফ দ্য এফআইআর দ্য পুলিশ ইনভেস্টিগেটেড ইন্টু দ্য কেস অ্যান্ড সাবমিটেড চার্জশিট আন্ডার সেকশন 9A and 19F of the Arms Act against the convict of appellant। যে অ্যাপিলেন্টের বিরুদ্ধে কি করেছিল, আর্মস অ্যাক্ট অনুসারে তাকে সাজা দেওয়া হয়েছিল। নাম্বার 4, দ্যাট দ্য ট্রায়াল ওয়াজ হেল্ড বাই দ্য লার্নেড স্পেশাল ট্রাইব্যুনাল নং 1 ঢাকা, হু ফ্রেমড চার্জ আন্ডার সেকশন 19A and 19F of the Arms Act against the convict appellant, to which the appellant pleaded not guilty। সেখানে কিন্তু অ্যাপিলেন্ট কি করেছিল, আবেদন করেছিল যে সেই আসলে অপরাধী নয়। এরপরে আসুন নাম্বার 5-এ আপনি কি লিখবেন, দ্যাট ডিউরিং দ্য ট্রায়াল, যে ওই ট্রায়ালে কি হয়েছে দেখেন, দ্য প্রসিকিউশন এক্সামিন্ড 3 উইটনেসেস, ফর এক্সাম্পল দ্য ইনফরমেন্ট অ্যান্ড 2 আদার পুলিশ পার্সোনাল, যে একজন হচ্ছে কি যিনি তথ্যটি দিয়েছেন এবং 2 জন হচ্ছে পুলিশ ব্যক্তি, বাট ডিড নট এক্সামিন দ্য সিজার লিস্ট, এবং সেখানে কোনো সিজার লিস্ট তিনি পরীক্ষা করেননি। যেখানে যে সাক্ষী ছিল সে সাক্ষীর রত অবস্থায় যে জব্দ তালিকা ছিল সেটি উনি কী করেননি, পরীক্ষা করেননি। টু প্রুভ দ্য কেসটাকে প্রমাণ করার জন্য, হোয়াইল দ্য ডিফেন্স এক্সামিন নোন, যেখানে ডিফেন্স কাউকে কী করেনি, এক্সামিন করেননি। তাইলে এইভাবে আপনি 5 নাম্বার দিলেন। এরপরে 6 নম্বরে আসুন, দ্যাট দ্য আফটার কনক্লুশন অফ দ্য ট্রায়াল দ্য লার্নেড স্পেশাল tribunal by his judgment and order dated 12/2/2020 convicted and sentenced the convict appellant under section 19A of the Arms Act to suffer rigorous imprisonment for 10 years। যে উনি কী করেছিলেন, এই সমস্ত যেগুলো তিনি তার কাছে ইনফরমেন্ট দেওয়া হলো, সেই ইনফরমেন্টের আলোকে তিনি মামলার ফাইলিং হলো এবং চার্জশিট হলো, সে অনুসারে তিনি কী করলেন, স্পেশাল ট্রাইব্যুনালের যিনি জাজ উনি সাজা দিয়ে দিলেন, কত 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ড দিয়ে দিলেন। নাম্বার 7 দিয়ে দিবেন, দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দ্য লার্নেড ট্রাইব্যুনাল ফেইলড টু অ্যাপ্লাই হিজ জুডিশিয়াল মাইন্ড অ্যান্ড কনভিক্টিং অ্যান্ড সেন্টেন্সিং দ্য অ্যাপিলেন্ট। এখানে আপনি যে জুডিশিয়াল মাইন্ডটি উনি অ্যাপ্লাই করেননি,
অথবা উনি এটাকে ভালো করে পেরিউজ করেননি, যার ফলে এটি কি হয়েছে তার বিরুদ্ধে গেছে, সেটা আপনি প্রমাণ করতে হবে। এরপরে হচ্ছে 8 নম্বর, দ্যাট বিং অ্যাগ্রিভড বাই দ্য সেইড জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 12/2/2020 দ্য কনভিক্ট অ্যাপিলেন্ট বেগস টু প্রেফার দিস আপিল। যে এখানে এই জন্য সে কী করেছে, সেই আপিলটি এখানে দায়ের করেছে। অ্যাপিল বিফোর ইউ অ্যান্ড লর্ডশিপ অন দ্য ফলোয়িং অ্যামাংস্ট আদার, যে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সেখানে আছে সেই বিষয়গুলো সেখানে কী করেছেন, ইনি উপস্থাপন করেছেন। তাইলে আমরা কি হয়ে গেল, সি ওয়েটটা চলে গেল। এরপরে আসুন গ্রাউন্ডসে। গ্রাউন্ডসে অবশ্যই আপনি কি করতে হবে, রোমান সংখ্যা দিয়ে লিখতে হবে। গ্রাউন্ড নাম্বার 1, 2, 3 দিয়ে এভাবে লিখবেন যে ফর দ্য অর্ডার অফ দ্য কনভিকশন, যে কেন আমি এখন কি চাচ্ছি, যে ওনার প্রতিকার চাচ্ছি, যে উনি অবশ্যই এটার থেকে কিভাবে নিস্তার পান। অ্যান্ড সেন্টেন্স ডেটেড 12/2000 এগেনস্ট দ্য কনভিক্ট অ্যাপিলেন্ট আন্ডার সেকশন 91 অফ দ্য আর্মস অ্যাক্ট ইজ ব্যাড ইন ল। যে উনি যেটা করেছেন সেটা হচ্ছে ব্যাড ইন ল। ব্যাড ইন ল মানে কি, এটা একটা খারাপ দিক আইনের, এটি একটি প্রত্যাশাযুক্ত না। তো এই বলে আর কি এই গ্রাউন্ডটা আপনি শেষ করবেন। এখানে গ্রাউন্ডের পরে আপনার কী দেবেন, অ্যাড দিয়ে জাস্ট আপনি এটা শেষ করে ফেলবেন। এটাই হচ্ছে আপনার আপিলের যে বিষয়গুলো আছে। ক্রিমিনাল আপিল কিন্তু মোটামুটি অনেকটাই সহজ, যদি আপনি ধরতে পারেন প্রশ্নটাকে ভালো করে, অবশ্যই আপনি লিখতে পারবেন। তো ভালো থাকুন সবাই। আজকের এই প্রশ্নটি আজকের জন্য এখানেই সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।